সম্মানিত নেতৃবৃন্দ, আমি ইঞ্জিনিয়ার এম হাফিজুর রহমান লিটন, আমি কানাডা থেকে বলছি। আর আমি বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ি কনস্টিটিউশনের। আমি বর্তমানে কানাডা সরকারের একজন কর্মকর্তা হিসেবে মিউনিসিপ্যালিটিতে জব করি। পাশাপাশি দীর্ঘদিন ধরে তিস্তা নিয়ে গবেষণা করছি। আমি রুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে নেদারল্যান্ড সরকারের স্কলারশিপ নিয়ে সেখানে উচ্চতর ডিগ্রি অর্জন করি নদী ও পানি সম্পদ ব্যবস্থাপনার উপর। পাশাপাশি আমি এরপর কানাডায় সরকারের বৃত্তি নিয়ে মাস্টার্স ইন অ্যাপ্লাইড সায়েন্স ডিগ্রি অর্জন করে পিএইচডি শুরু করি। উন্নত প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তন বিবেচনা করে নদী ও পানি সম্পদ নিয়ে আমি কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমি 2013 সাল থেকে 2024 পর্যন্ত কানাডার ক্যাপিটাল বিএনপি ব্রাঞ্চ অটোয়ার আমি ফাউন্ডিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই সুবাদে আমি আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং জনাব আনোয়ার হোসেন খোকন ভাইকে। আমি একটু ফোকাস করব 29তম দফার উপর, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় পার্সিয়াল উত্তর দিয়ে দিয়েছেন। তো এখানে যেটা হলো, এই কাজে করতে গিয়ে আমি একটু কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে ডাক্তার এজেডাম জাহিদ ভাই আর আনোয়ার হোসেন ভাই আমাকে দলগতভাবে কাজ করার জন্য আগে থেকে নির্দেশ দিয়েছিলেন। আমি সেই অনুযায়ী কাজ করেছি এবং সম্প্রতি আমি বাংলাদেশে গিয়েছিলাম গত মাসে। 2-3 সপ্তাহ আগে আমি একটা সংবাদ সম্মেলনে করেছি তিস্তা নদী আমার অধিকার, সমস্যা প্রতিকার নিয়ে। এবং সেখানে আমাকে মিল্লাত ভাই, নীলুফার মনি আপা, জেলা ছাত্র দলের সভাপতি জিলানি ভাই, ভারপ্রাপ্ত মেয়র আমার প্রশ্নটা হলো এখন যে তিস্তা নিয়ে দেখেন, আমাদের যে তিস্তা এখন প্রকট সমস্যা, উত্তরের মঙ্গা, খরা, বন্যা দুদিক দিয়ে আমাদের সমস্যা। এবং এইটা যদি আমরা সমাধান করতে পারি, আমাদের প্রায় 14% ভূমি এবং 7.5% জনসংখ্যার উপর সরাসরি যেটা প্রভাব, এবং দেশের 30% ফলনকে আমরা বৃদ্ধি করতে পারি যদি আমরা তিস্তাটাকে বেটার ম্যানেজমেন্ট করতে পারি আমাদের আশানুরূপ। এই সমস্যার সমাধানে 2011 সালে একটা ড্রাফট চুক্তি হয়েছিল, সেটা এখন পর্যন্ত স্বাক্ষর হয়নি। পাশাপাশি 1997 সালে ওয়াটার কোর্স কনভেনশন একটা সম্মেলন হয়েছিল, যেখানে আমরা ভোট দিয়েছি কিন্তু আমরা রেটিফাই করিনি, ওটা আমরা সাইন করিনি ভারতের কারণে। ভারত চাইনি আমরা এটা সাইন করি। আর এর পাশাপাশি পৃথিবীতে অনেক চুক্তি হয়েছে, যেটা ইউনাইটেড নেশন, ওয়ার্ল্ড ব্যাংক, ইউ, ইউএসএ, ইউকে, তাদের মধ্যস্থতায় অনেক চুক্তি সম্পাদন হয়েছে। আমরা তাদেরও সহায়তা চাইনি। জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আপনি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতার সুযোগ পান, তাহলে কি সেই ইউএন কনভেনশনে সাইন করে আমরা থার্ড পার্টির মিডিয়েশনের চেষ্টা করবেন কিনা? আর যদি এরপরেও পশ্চিমবঙ্গ সরকার এতে বিরোধিতা করে বা না হয়, আমাদের ইতিমধ্যে চায়নার একটা সমীক্ষা হয়েছে, দ্বিতীয় পদক্ষেপ হিসেবে আপনার সেটা বিবেচনায় আসবে কিনা? এবং এটা আমাদের অর্থনীতির জন্য, আপনার এটা স্পেশাল ইন্টারেস্ট জানি, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। হাফিজ, থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। দেখুন, আপনি নিজেই বললেন যে তিস্তার প্রোগ্রামটার সময় বোধহয় আপনি দেশে ছিলেন নাকি? রাইট, আমি 2-3 সপ্তাহ আগে গেছি। 2 দিন ধরে যে প্রোগ্রামটা হলো সেই সময় বোধহয় আপনি দেশে ছিলেন। তো এখন বিইং এ পলিটিশিয়ান, আপনি যেহেতু একজন রাজনীতিবিদ, আপনি যখন ফিজিক্যালি ওখানে উপস্থিত ছিলেন, আপনার তাহলে বুঝে নেওয়া উচিত এত বড় একটা প্রোগ্রাম যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অ্যারেঞ্জ করলো, তাহলে তিস্তা নিয়ে আমাদের ইচ্ছা, আমাদের পরিকল্পনা, আমাদের ভাবনা কি, এটা তো জাস্ট আমরা এমনি করিনি। নিশ্চয়ই 2 দিন ধরে একটা প্রোগ্রাম যখন হয়েছে, এটা তো আপনার বোঝা উচিত। আর ইউএন এর ওটাতে আমরা সই করব না কার সাথে আমরা যাব, সেটা হচ্ছে পরের ব্যাপার। বিকজ আমরা এখনো জানি না হাসিনা গভর্নমেন্ট অথবা ডক্টর ইউনূসের গভর্নমেন্ট তারা কার সাথে কি আলোচনা করেছে, এগুলো তো আমরা ডকুমেন্ট না দেখা পর্যন্ত আমরা কোনো ডিসাইড করতে পারবো না। বাট বিএনপি হিসাবে আমাদের চিন্তা ভাবনা তিস্তার ব্যাপারে ওই এলাকার মানুষ, ওই অঞ্চলের 2-2.5 কোটি মানুষ সহ বাংলাদেশের অর্থনীতিতে, আবহাওয়াতে, পুরো এনভায়রনমেন্টের জন্য যেটা করা প্রয়োজন, আমরা আমাদের অবস্থান থেকে
প্রত্যেকটা জিনিস করার উদ্যোগ গ্রহণ করব। তিস্তাকে বাঁচাতে হবে, তিস্তা পাড়ের মানুষকে বাঁচাতে হবে, তিস্তা নদীটিকে বাঁচাতে হবে। এই নদী থেকে আর কি কি ভাবে দেশ উপকৃত হতে পারে সেই প্রত্যেকটা পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। কেউ যদি কারোর সাথে যদি না হয়, আমরা নিজেরাই যেটা পারি আমরা সেটাই করব। আপনার উত্তর পেয়েছেন? ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আমি আমার উত্তর পেয়েছি। আপনি প্রোগ্রামে যাওয়ার পরেও এই প্রশ্নটা বোধহয় ঠিক হলো না। আপনি প্রোগ্রামে যাওয়া থেকেই বুঝে নেওয়া উচিত ছিল যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, নাহলে আমরা প্রোগ্রামটা করলাম কেন? ওই প্রোগ্রামটাতে আমি ছিলাম না, আমি এসে চলে আসছি। আচ্ছা, যাই হোক, দেখে এসেছেন বোধহয়, আসার সময় হচ্ছে প্রোগ্রাম হবে, প্রস্তুতি দেখে এসেছেন বোধহয়। রাইট। থ্যাংক ইউ। ধন্যবাদ।